হাতে 2 বা 3 দিনের ছুটি আছে, অল্প খরচে কলকাতার কাছে কোথাও ঘুরতে যেতে চান, তাহলে চলে আসুন উড়িষ্যার বালাসোর, যেখানে আপনি সমুদ্র, জঙ্গল, ড্যাম, ঝর্ণা, মন্দির সবই পাবেন। ভ্রমণ পিপাসু বাঙালির জন্য সত্যি বালাসোর একটা স্বর্গরাজ্য। তো চলুন আজকে আমরা কলকাতার পাশে মাত্র 4 ঘন্টার দূরত্বের বালাসোর ঘুরে দেখি। প্রথমেই আসি বালাসোর কখন আসবেন। বালাসোরে সমুদ্র, জঙ্গল, ঝর্ণা, ড্যাম, মন্দির ইত্যাদি সবই রয়েছে, ফলে এখানে আপনি বছরের যে কোনো সময় আসতে পারেন। তবে জুন থেকে অক্টোবর বর্ষাকাল থাকায় এখানে জঙ্গল বন্ধ থাকে, তাই জঙ্গলের প্ল্যান থাকলে এই 3 মাস অ্যাভয়েড করতে পারেন। এরপর আসি বালাসোর কিভাবে আসবেন। বালাসোর কলকাতা থেকে বাই ট্রেন মাত্র 3 ঘন্টার রাস্তা, আর বাই কার মাত্র 4 ঘন্টার রাস্তা, তাই আপনি খুব অনায়াসেই এখানে আসতে পারেন আপনার সুবিধা মতো। হাওড়া থেকে বালাসোরের সকালবেলার বেশ কিছু ট্রেনের নাম ও সময় দিয়ে দিলাম। এরপর আসি বালাসোরে কোথায় থাকবেন। বালাসোরে আপনি বিভিন্ন জায়গায় থাকতে পারেন, আপনার প্রেফারেন্স অনুযায়ী ডিপেন্ড করবে আপনি কোথায় থাকবেন। যেমন আপনি যদি সমুদ্র ভালোবাসেন তাহলে থাকতেই পারেন চাঁদিপুর সি বিচ অথবা দুবলাগুড়ি সি বিচের কাছে। আবার আপনি যদি জঙ্গল পছন্দ করেন তাহলে থাকতে পারেন কুলডিয়া ফরেস্টের ইকো কটেজে এবং শিমলিপাল ফরেস্টের বিভিন্ন হোমস্টেতে। আর আপনি যদি ধার্মিক হন তাহলে অবশ্যই থাকতে পারেন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছে বিভিন্ন হোটেলে। এরপর আসা যাক বালাসোরে আপনি কি ঘুরে দেখবেন। বালাসোরে প্রচুর ঘোরার জায়গা আছে, তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য স্থান হলো চাঁদিপুর বিচ, দুবলাগুড়ি সি বিচ, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, ইমামি জগন্নাথ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, কুলডিয়া ফরেস্ট, শিমলিপাল ফরেস্ট এবং দেবকুণ্ড। যদিও শিমলিপাল ফরেস্ট এবং দেবকুণ্ড ময়ূরভঞ্জ জেলার মধ্যে পড়ে, কিন্তু এই দুটি বালাসোরের বেশ কাছে হওয়ায় এই স্থানগুলি বালাসোর ট্রিপের মধ্যেই ঘুরে দেখতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য একটি ট্যুর প্ল্যান সাজিয়ে দিলাম। ধরে নিলাম আপনারা সমুদ্রতেই নাইট স্টে করবেন। আমরা 2 দিন 1 রাতের বালাসোর ট্রিপ করেছিলাম, তো চলুন সেই ট্রিপটি কেমন ছিল আজকে আপনাদের ভিডিও পুরোটা দেখাবো। তার আগে আপনারা যদি এই চ্যানেলের নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমরা সকাল সকাল গাড়ি নিয়ে পৌঁছে গেলাম বালাসোরে। আপনারা কলকাতা টু বালাসোর ফুল রোড জার্নি দেখতে চাইলে উপরে আই বাটন ক্লিক করে দেখে নিতে পারেন। বালাসোরে পৌঁছে প্রথমে আমরা এসে পৌঁছলাম ক্ষীরাচোরা গোপীনাথ মন্দির। এরপর আমরা এসে পৌঁছলাম ইমামি জগন্নাথ মন্দির। মেন গেটে ঢোকার মুখেই আছে ফ্রিতে জুতো রাখার জায়গা। এখানে জুতো রেখে পা ধোয়ার জায়গা পেরিয়ে পৌঁছে গেলাম মেন মন্দির প্রাঙ্গণ। মন্দিরটি অনেকটি জায়গা নিয়ে অবস্থিত এবং ভিতরটা বেশ সাজানো গোছানো। এই মন্দিরটি দিনের থেকেও রাতে আরো বেশি সুন্দর লাগে দেখতে। এরপর আপনারা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যেতে পারেন, তবে আমরা অনেকবার এই মন্দিরে এসেছি, তাই এবার এই মন্দিরটা আমরা স্কিপ করে চলে এলাম চাঁদিপুর সি বিচে।
চাঁদিপুর পৌঁছে আমরা উঠেছিলাম স্যান্ড সিটি হোটেলে। এখানের ব্যালকনি থেকেই আপনারা সমুদ্রকে দেখতে পারবেন। এছাড়া এখানের বেশ কিছু উল্লেখযোগ্য হোটেলের নাম এবং ফোন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা বড় এরকম পার্কিং লট আছে। একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে। হোটেলের গলির মুখেই ছিল এই রেস্টুরেন্টটা। এসি রেস্টুরেন্ট। এখানে মোটামুটি আপনি অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। যে আমরা বসে পড়েছি, ঘুম পেয়ে গেছে। বেবি, তোমার কি ঘুম পাচ্ছে? তুমি কি খাবে? কি অর্ডার দিয়েছো? চিকেন আর কি? বাহ বাহ। আমরা নিয়েছি ভেজ থালি, আর যেগুলোর প্রাইস হচ্ছে 80 টাকা। আর এর সাথে আমরা একটা চিকেন থালি, মানে কম্বো চিকেন থালি আছে, সেটা হচ্ছে 160। আর সাথে আমরা একটা চিংড়ি মালাইকারি, সেটার দাম পড়েছে 150 টাকা। খেয়ে ফিরতে ফিরতে দেখলাম সমুদ্রের জল বেশ সামনে এসে গেছে, তাই চলে গেলাম সি সাইডে। দুপুরবেলা হলেও বেশ সুন্দর হাওয়া চলছিল, তাই সারাদিনের ক্লান্তি বেশ কেটে গিয়েছিল। এত ঝিনুক একসাথে এখন আর কটা বিচে পাওয়া যায় সত্যিই আমার জানা নেই। আমরা ছিলাম সামনের ওই হোটেলটায়। এর ঠিক পাশেই রয়েছে পূরবী বিচ রিসর্ট। পাশের ওই সাদা রিসর্টটা ভারী পছন্দ হয়েছিল দেখে, কিন্তু মনে হয় এখনো বুকিং শুরু হয়নি। ওই দিকটাতেই রয়েছে ওটিডিসির পান্থনিবাস। একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম চাঁদিপুরকে এক্সপ্লোর করতে। আমাদের এখনের ডেস্টিনেশন মোহনা। চলুন দেখা যাক। মোহনার কাছেই রয়েছে বিশাল এক ফিশ মার্কেট। মোস্টলি ফিশ এক্সপোর্টই হয় এখান থেকে। ট্রলারের বড় বড় জাল শুকনো হচ্ছে, কোথাও বা রিপেয়ার হচ্ছে, আবার কোথাও বা নতুন জাল বোনা হচ্ছে। এরপর আমরা এলাম শ্রী রাধাকৃষ্ণ মন্দির। সামনেই গাড়িকে পার্কিং করার জায়গা, সামনেই রয়েছে মন্দির। মন্দিরের ঠিক সামনেই রয়েছে বোটিং এর ব্যবস্থা আর ফিশদের ফিডিং করানোর ব্যবস্থা। প্রচুর মাছ রয়েছে, অনেক বড় বড় মাছ। মাম্মাম, সো বিগ ফিশ। 90 টাকা বোট প্রতি টিকিট কেটে ঘুরে নিলাম আশপাশটা। সামনে যে পার্পল বিল্ডিংটা দেখছেন সেটা শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের যাত্রী নিবাস। চাইলে এখানেও আপনারা থাকতে পারেন।
পাশেই রয়েছে বাচ্চাদের একটা পার্ক, যেখানে টয় ট্রেন ও আরো অনেক রাইডস রয়েছে। তবে সময়ের অভাবে আমাদের আর যাওয়া হয়নি। গবল 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 গবল। এরপর সন্ধে নামার আগেই আমরা আবার বিচে ফিরে এলাম। জল এতক্ষণে বেশ পিছিয়ে গেছে। ভাটার সময় প্রায় 3 থেকে 4 কিলোমিটার জল সরে যায়, তাই একে ভ্যানিসিং বিচও বলে। আরে বাস গরম মেশিন আছে হয়ে গেলে উড়ে যাচ্ছে। এক চিকেন কুলফি ফার্স্ট টাইম ট্রাই করছি, ফার্স্ট টাইম শুনলাম কুলফি শেপে চিকেন কুলফি। মামা খেয়ে দেখো, আস্তে আস্তে নাও। এরপর হেঁটে হেঁটে চলে এলাম পান্থনিবাসের সামনের ছোট্ট মার্কেটটায়। ঘুরে দেখলাম মার্কেটটা। ডিনারে রুটি আর তরকা ফেরার সময় নিয়ে নিয়েছিলাম। এখন ভোর 4:45 নাগাদ উঠে পড়েছি সানরাইজ দেখবো বলে। এরকম দেখেছিলেন সামনেই রয়েছে একটা বসার জায়গা, যেখান থেকে একদম সিটা দেখা যায়। আমরা রুম চেক আউট করে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। চলো মামাম, লেটস গো। সকাল সকাল হোটেল চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম আজকের সাইট সিন করার উদ্দেশ্যে। প্রথমে এলাম নীলগিরি জগন্নাথ টেম্পল এবং পাশেই রয়েছে নীলগিরি রাজবাড়ি। এরপর আমরা কুলডিয়া ফরেস্টের দিকে এগিয়ে চললাম। আমরা এসেছিলাম ঋষিয়া নেচার ক্যাম্পের রাস্তাটায়, এটাই ছিল এন্ট্রি। কিন্তু এখানে এসে জানতে পারলাম যে এখন যেহেতু জঙ্গল বন্ধ, তাই ঋষিয়া ক্যাম্পে যদি আপনাদের রিজার্ভেশন না থাকে আপনারা ভিতরে ঢুকতে পারবেন না। 12টা পর্যন্ত যদি রিজার্ভেশন থাকে তাও ঢুকতে দেবেন, কিন্তু না হলে ঢুকতে দেবেন না। আবার নভেম্বর 1 থেকে স্টার্ট হবে আপ টু জুন 15, ততদিন পর্যন্ত এখানে ডে ট্যুরিং করা যায়, কিন্তু জুন 15 থেকে নভেম্বর পর্যন্ত ডে ট্যুরিং কিন্তু বন্ধ থাকে। তাই যখন আসবেন এই সময়টা একটু মনে রাখবেন, কারণ আমরা এসে তো পুরোই ফেসে গেছি। কুলডিয়া ফরেস্ট না দেখতে পেয়ে একটু মন খারাপ নিয়ে এসে পড়লাম আজকের লাস্ট ডেস্টিনেশন দেবকুন্ড ওয়াটারফলস। গেটের সামনে এখান থেকেই আপনাকে টিকিট করতে হবে।
70 টাকা পার হেড টিকিট কেটে আমরা উঠে পড়লাম এখানেরই টোটোতে। গেট থেকে একদম দেবকুণ্ড ওয়াটারফল পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা। এখানের এই গাড়িতে আপনাকে নিয়ে যাবে এবং ফেরতও দিয়ে যাবে। আপনি চাইলে এই রাস্তাটা হেঁটেও যেতে পারেন, সেক্ষেত্রে আপনাকে 20 টাকা টিকিট কাটলেই হবে। তবে আমার মতে 50 টাকা আরও বেশি দিয়ে মোট 70 টাকার বিনিময়ে টোটো সার্ভিস নিয়ে নেওয়াই ভালো। ওয়াটারফলের ঠিক 500 মিটার আগে টোটো আপনাকে ছেড়ে দেবে। ঠিক এখান থেকেই আপনাকে হেঁটে পৌঁছাতে হবে দেবকুণ্ড। আমরা এইভাবে যাচ্ছি ছাতা মাথায় দিয়ে, ছাতা মাথা হেঁটে হেঁটে যাচ্ছি কাদা মাখা রাস্তায়। ছাতা মাথা। দেবকুণ্ড ওয়াটারফলের ব্যাপারে কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি। যেমন কোনো প্লাস্টিক এখানে অ্যালাউ না। এটি শিমলিপাল ফরেস্টের আন্ডারে পড়লেও দেবকুণ্ড একটি মাতৃ মন্দির, ফলে সারা বছরই সকাল 7টা থেকে বিকাল 3টে পর্যন্ত খোলা থাকে। ভরা বর্ষা হওয়ার জন্য ওয়াটারফল একদম পূর্ণরূপ ধারণ করেছে। এখন এত জোরে বৃষ্টি হচ্ছে যে ছাতার তলায় দাঁড়িয়েও পুরো ভিজে গেলাম। এই বৃষ্টিতে আর মন্দির পর্যন্ত ওঠা হলো না। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আমরা আছি দেবকুণ্ডের সামনে, গাড়িতে উঠে পড়েছি, তারপরে বৃষ্টি এসছে, কিছু করারও নেই, 5 কিলোমিটার রাস্তা চলে এসেছি, তাই দেখে গেলাম। একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স। তাড়াতাড়ি বাড়ি ফেরা যাক, মোটামুটি কালকে সুস্থ থাকবো কিনা কোনো ঠিক নেই। চলো চলো এবার ফেরা যাক। এই কিসে বসেছো? এরপর আমরা ফিরে আসার পথ ধরলাম। ওকে, আমাদের কার্ড নিয়ে আমরা রুমে না, আমরা এবারে হাউসে চলে যাবো, আমাদের হোমে। ওকে, না রুমে তো যাবো না, এবার তো আমরা বাড়ি যাবো। ভিজে গেছি না, তো জামা নেই, এবার বাড়ি যেতে হবে। দেবকুণ্ড দেখার পর আমরা এবার আমাদের বাড়ির পথে রওনা দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।